আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যে আশঙ্কাটা আমরা শুরু থেকেই করে আসছিলাম এখন যেন সেদিকেই যাচ্ছি, সেটা হলো সংস্কার নিয়ে। সংস্কারের কিছু প্রস্তাবনা সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশন দিয়েছে এবং সেই প্রস্তাবনাগুলো আমাদের রাজনৈতিক দলগুলো কতটুকু মানবে শেষ পর্যন্ত, সেটা নিয়ে একটা আশঙ্কা শুরু থেকে আমার মধ্যে ছিল এবং এটা আমি আপনাদেরকে বলেওছি। কেন ছিল তাও বলেছি, কারণ প্রত্যেকটা দলেরই একটা নিজ নিজ রাজনীতি আছে এবং যখন এই সংস্কার কমিশনগুলো বসে, তারা যখন প্রস্তাবনাগুলি তৈরি করে, সেখানে কোনো কমিশনেই রাজনৈতিক দলগুলোর কোনো প্রতিনিধি ছিল না, বরং কিছু আনারি ছাত্ররা ছিল। কিন্তু যে ছাত্ররা অনেকে হয়তো এখনো মাস্টার্সই কমপ্লিট করেনি, অনেক কিছুই বোঝে না, তারাও যে কিন্তু সেই কমিশনের সদস্য হয়েছিল। মানে কমিশনগুলো যে গঠন করা হয়েছিল, সেই গঠনেই হাজার রকম নানা রকম মানে জোড়াতালি, গরমিল এবং মূর্খতা ছিল বলে আমি মনে করি, যার ফল যা হবার তাই হয়েছে এখন। এবং সামনের দিনগুলিতে আপনি এটা আরও দেখবেন এইভাবে যে কোনোভাবে আমার যেন মনে হয় এই জাল গুটিয়ে আনা যাবে না। প্রথম দিন গত বৃহস্পতিবার বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন বসেছিল এবং সেখানে লম্বা মিটিং হয়েছে। সকালে শুরু হয়েছে, দুপুরে কিছুক্ষণ বিরতি ছিল, একদম বিকেল পর্যন্ত এই মিটিং চলেছে। কিন্তু ফল কি হয়েছে? ফল কিন্তু তেমন কিছু হয়নি। যে খুব অনেকগুলি বিষয় যে তারা একমত হতে পেরেছে সেরকম কিন্তু মনে হয়নি, বরঞ্চ কিছু কিছু প্রশ্নে কিন্তু বিরোধ রয়েই গেছে। যেমন আমাদের সংবিধানের যে মূলনীতিগুলি আছে সেগুলির ব্যাপারে এই জাতীয় ঐক্যমত্য কমিশন মানে সংবিধান সংস্কার যে কমিশন আছে, তারা কিন্তু 5টা মূলনীতির কথা বলেছে। সেই 5টা মূলনীতি কি কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। এই ছিল এই সংবিধান সংস্কার কমিশনের মূলনীতি। 5টা সংবিধানে, যে সংবিধানে তারা চায়। এর সঙ্গে বিএনপি একমত না। বিএনপি বলেছে যে আমরা সে একমত না। তারা বলেছে 5ম সংশোধনী যখন ছিল, মানে জিয়াউর রহমান যে সংশোধনীটা করেছিলেন সেখানে ব্যাক করতে হবে, ওই সময় যে মূলনীতিগুলি ছিল সেগুলিতে আনতে হবে। তারা সেগুলি চায়। তো এই জায়গাটা কিভাবে আপনি ম্যানেজ করবেন, এটা নিয়ে কিন্তু বিরোধ চলতে থাকবে। এবং এই জায়গায় আবার জামাতে ইসলামে কিন্তু আরেক জিনিস, জামাতে ইসলাম কিন্তু তারা আবার ওই মানে আপনার জামাতে ইসলাম কিন্তু যে বহুত্ববাদ যেটা আছে, সামাজিক সুবিচার, বহুত্ববাদ, এই বহুত্ববাদের ব্যাপারে কিন্তু জামাতে ইসলাম আপত্তি জানাইছে। তারা বলছে বহুত্ববাদ থাকবে না, বরং তার পরিবর্তে এখানে থাকতে পারে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ, এগুলি এখানে যোগ করতে হবে। কিভাবে ম্যানেজ হবে? সবাই অনেকে বলে, আশাবাদী লোকরা বলে থাকে যে বিরোধ যত বড়ই হোক না কেন আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সেই জিনিসটা করা আদৌ সম্ভব হবে? হলে কিভাবে হবে, কতদিন লাগবে, এটা নিয়ে কিন্তু আমার মনে একটু সন্দেহ আছে। কারণ আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা অনেক কমতে পারত যদি এই সংস্কার কমিশন যখন গঠন করা হয়, প্রত্যেকটা সংস্কার কমিশনে প্রধান কয়েকটা রাজনৈতিক দলের যদি প্রতিনিধি ওখানে থাকতো, তাহলে প্রস্তাবনা করে আসার সময়ে কিন্তু অনেকগুলো ঝামেলা কমে যেত। দেখুন, আরো কয়েকটা ইস্যুতে আমি আলোচনা করি। সংবিধানের মধ্যে আরেকটা ধারা আছে 70 অনুচ্ছেদ। এটা নিয়ে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর সম্বন্ধে নানা সময় এটা নিয়ে আপত্তি। এটা কি জিনিসটা আসলে? 70 অনুচ্ছেদ হলো যে জাতীয় সংসদে যারা থাকবেন, যে সমস্ত সংসদ সদস্য থাকবেন, তারা তার দলের বিরুদ্ধে কোনো ভোট দিতে পারবেন না। দল যদি সিদ্ধান্ত নেয় এটা সবাইকে ভোট দিতে হবে, এবং এর বিরুদ্ধে যদি কেউ যদি কেউ ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদই থাকবে না। এটা অনেকে 70 অনুচ্ছেদ। ভারতে কিন্তু এই ধরনের কোনো বিধান নেই, বাংলাদেশে আছে, পৃথিবীর অনেক দেশেই নেই। অনেক দেশের সংসদ সদস্যরা স্বাধীন, তারা তাদের মতো করে তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারে।
যে কারণে অনেক সময় আমেরিকাতেও দেখবেন আপনি যে ডেমোক্রেটদের একটা সিদ্ধান্তে কিন্তু ডেমোক্রেট দলেরই আরেকজন লোক কিন্তু তার বিরোধিতা করতেছে। প্রত্যেকটা লোকই স্বাধীন, এবং সেখানে বলা মূল যে তত্ত্বটা যেখানে বলা হয়ে থাকে, তাকে যারা নির্বাচন করেছে যে জনগণ, সেই জনগণের প্রতিনিধি, ওই এলাকার জনগণ কি চায় তারা সেই কথাটাই সংসদে এসে বলে। আর এই সত্য হচ্ছে থাকলে পরে যে জিনিসটা হয়, সে আসলে জনগণের প্রতিনিধি না, সে আসলে রাজনৈতিক দলের প্রতিনিধি। দল যা বলবে তাকে তাই মানতে হবে। এই যে বিরোধটা, এই যে বেসিক বিরোধটা, এই বিরোধ থেকে আপনি কিভাবে উঠে আসবেন? যে সংবিধান সংস্কার কমিশনের যে রিপোর্ট আছে, যে প্রতিবেদন আছে, সেখানে তারা 70 অনুচ্ছেদকে প্রায় বাতিল করে দিয়েছে। বলেছে যে একমাত্র অর্থ বিল ছাড়া এবং অনাস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে, এটা বলা হয়েছে। কিন্তু এখানেও কিন্তু বড় দলগুলোতে প্রায় সবাই, এমনকি এনসিপি যে আছে নতুন দল, জাতীয় নাগরিক পার্টি, তারা পর্যন্ত কিন্তু এটা বাতিলের পক্ষে না। এবং তারা বলতেছে যদি এটা থাকে তাহলে হর্স ট্রেডিং হবে, যেটা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবও বলেছিলেন, যে অজুহাত দিয়ে উনি এটাকে যুক্ত করেছিলেন। সেখানে বলা হয়েছে এটা নাকি হর্স ট্রেডিং হবে। হর্স ট্রেডিং জিনিসটা কি? যেভাবে নাকি ঘোড়া বেচা কেনা হয়, মানে একটা সরকারকে ফেলে দেওয়ার জন্য বিরোধী দলরা সরকারি দলের এমপিদেরকে কিনে নেবে, যেভাবে ঘোড়া কিনে সেভাবে কিনে নেবে, প্রচুর টাকা দেবে, টাকা খরচ করে কিনে নেবে। অতএব সরকার যে কোনো সময় অস্থিতিশীল হতে পারে, সরকার পতন ঘটতে পারে। মানে নিজের দলের এমপিদেরকে এই রাজনৈতিক দলগুলো ঘোড়ার সঙ্গে তুলনা করছে, যে টাকার বিনিময়ে তারা চলে যাবে। তো যে লোক টাকার বিনিময়ে চলে যাবে সে লোককে দলে নেন কেন রে ভাই? সে লোককে ইলেকশন করতে দেন কেন? ওদের তো টাকা ছাড়া কিছু বোঝে না, তাহলে ওরকম লোককে দিন না, তাহলেই তো হয়ে যায়। আমি তো মনে করি 70 অনুচ্ছেদ একদমই বাতিল করে দেওয়া উচিত, এটা আমি মনে করি। এটা আমার নিজস্ব, কারণ আমি মনে করি একজন এমপি যিনি হবেন তিনি তার এলাকার প্রতিনিধি হবেন। ওই এলাকার মানুষ কি চায় উনি তার প্রতিফলন ঘটাবেন সংসদে, রাজনৈতিক দলের প্রতিফলন উনি ঘটাবেন না। উনি রাজনৈতিক দলের প্রতিনিধি যতটা, তার চেয়ে অনেক বেশি জনগণের প্রতিনিধি। কাজেই এই জিনিসটা আমি মনে করি থাকা উচিত, মানে আপনার এই ধরনের তার স্বাধীনতা থাকাটা উচিত আর কি। মানে 70 অনুচ্ছেদ আমি মনে করি বাতিল করে দেওয়া উচিত। কিন্তু এটা বাতিল করা যাবে কিনা মনে হয় না, কারণ সবাই দেখছি এটা বিরোধিতা করছেন। আবার কালকে আলোচনায় কিছু কিছু বিষয় দেখা গেছে যেখানে নাকি কিছুটা একমত হয়েছে আংশিক, আবার কিছুটা আংশিক একমত হয়নি। যেমন এবার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ। তো উচ্চ কক্ষে নির্বাচনটা তারা বলতে চাচ্ছিল এটা হবে ভোটারদের সংখ্যানুপাতিক হিসাবে, মানে যে দল যত শতাংশ ভোট পাবে পুরো দেশে তারা সেই অনুপাতে এখানে সদস্য পাবে। ধরা যাক একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরা যাক একটা দল সে সমস্ত দেশে 10% ভোট পেল, কিন্তু তারা একজনও এমপি হতে পারলো না। হতে পারে কিন্তু এটা, তারা সারা দেশে 10% করে ভোট পেয়ে গেল, কিন্তু ভোট পেতে এমপি হতে গেলে লাগে হচ্ছে 40%, তারা পাস করতে পারেনি। কিন্তু দেশের 10% মানুষ তো তাদেরকে সমর্থন করছে, তো তার প্রতিফলনটা ঘটবে সেই উচ্চ পরিষদে। সেখানে যে তারা টোটাল এমপির 10% প্রতিনিধি পাবে, মানে 30 জন তারা পাবে, 30 জনের মধ্যে 30 জন পাবে। এই যে পদ্ধতি এটা ভালো। বিএনপি যেটা যত শুনেছি আমি গতকালকে যে বৈঠকে যেটা হয়েছিল, সেই বৈঠকে তারা কিন্তু এই দ্বিকক্ষের প্রতি তাদের কোনো আপত্তি নাই, কিন্তু দ্বিকক্ষের মধ্যে উচ্চ কক্ষের নির্বাচনের যে পদ্ধতির কথা বলা হয়েছে তারা তার সঙ্গে একমত না। তারা সম্ভবত এটা বলবে এখন যেভাবে সংরক্ষিত আসন হয় যে ওনারা নিয়োগ দেবে, মানে এখানেও কিন্তু এক ধরনের গণতন্ত্রহীনতা আমার কাছে মনে হচ্ছে। বিএনপির এই প্রস্তাবনাগুলো আসলে বিএনপি নতুন কিছু চাচ্ছে কিনা এটা আমি বুঝতে পারছি না। বিএনপি চাওয়া অনেকটা আগের ধারাতে আছে, তারা সবকিছুই তাদের দলের নিয়ন্ত্রণে রাখতে চায়। মানে তারা যদি ধরে নেয়, ধরা যাক হাইপোথেটিক্যালি তারাই নির্বাচিত হলো, তারাই ক্ষমতায় গেল, তখন তারা এই বিষয়গুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে। মানে উচ্চ কক্ষে তাদের প্রতিনিধি তারাই নির্বাচন করে দিবে, এইটা নির্বাচনের যে পদ্ধতি প্রস্তাবনা আছে এটার সঙ্গে তারা একমত না। তো এই জায়গাটা তো আমি বিএনপির আচরণটাকে আমার কাছে তুলনামূলকভাবে অগণতান্ত্রিক কিন্তু মনে হয়েছে।
আমি জানি না অন্য দলগুলির কি হবে। তো এইগুলো হলো কয়েকটা বেসিক পয়েন্ট। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে বেসিক পয়েন্টগুলোর বিরোধ দূর করা কিন্তু আসলেই অনেক কঠিন। আর আলী রিয়াজ সাহেব হলো এটার মোটামুটি প্রধান, যদিও ডক্টর ইউনূসেরই নেতৃত্ব হচ্ছে আলী রিয়াজ সাহেব সহসভাপতি, কিন্তু গতকালকে মিটিংয়ে কিন্তু আমরা দেখেছি যে ডক্টর ইউনূস নয়, আলী রিয়াজ সাহেবই কিন্তু এই জাতীয় ঐক্যমত্য কমিশনের এখান থেকে নেতৃত্ব দিয়েছেন। তো আলী রিয়াজ সাহেবের ক্যারিশমা, উনি এতটা ক্যারিশমেটিক বোধহয় নয়, আমি যতটুকু বুঝি, যে উনি যে ওনার ক্যারিশমা দিয়ে, ওনার ব্যক্তিত্ব দিয়ে এই পলিটিক্যাল লিডারদের উপর প্রভাব বিস্তার করতে পারবেন এবং ওনাদেরকে বোঝাতে সক্ষম হবেন যে কি করা উচিত কি করা উচিত না। আমার মনে হয় সেটাও বোধহয় উনি ওই মাপের পার্সোনালিটি বলে আমার কাছে মনে হয় না। কিন্তু সেক্ষেত্রে আলটিমেটলি এই জাতীয় ঐক্যমত্যের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে আমি বলতে পারি না। যদি শেষ পর্যন্ত ঐক্যমত্য না হয়, রোববার দিন মানে বিএনপির সাথে আরেক দফা বসবে, তারপর অন্যান্য দলের সঙ্গে বসবে। এক এক দল, ছোট দলগুলি কিন্তু আবার বায়নাকে বেশি, ছোট দলের কিন্তু হিসাব নিকাশ বেশি। এখন তারা যে শেষ পর্যন্ত কি বলবে, কতটুকু এটা মেলানো যাবে, কতটুকু মানে আপনার মানে ঐক্যমত্যে পৌঁছানো যাবে, কে কতটুকু ছাড় দেবে, এটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে আমি জানি না। কিন্তু এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু সময় ক্ষেপণটা হবে। তাহলে যে আশঙ্কাটা আমরা বারবার করছিলাম যে নির্বাচন বিলম্বিত হবে, নির্বাচন প্রলম্বিত হবে, সেদিকে কিন্তু দেশ যেতে পারে। কাজেই আমি আশা করব, এখনো পলিটিক্যাল পার্টিগুলির প্রতি আমার অনুরোধ থাকবে যে যে পয়েন্টে আপনারা একমত হতে পারেন। এই সংস্কার কমিশনের রিপোর্টে অনেক ঘাটতি আছে, আমি নিজেও মনে করি অনেক বিষয়ে অনেক ঘাটতি আছে, অনেকগুলি জায়গায় মনে করি অপ্রয়োজনীয় প্রস্তাবনা আছে, সেগুলো আপনি মেনে নিন, সেগুলো আপনারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসুন, কিন্তু গোদ হয়ে থাকবেন না। আপনারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আসুন, নিজের দলের কথা ভাববেন না, জনগণের কথা ভাবুন এবং জনগণ কি চায়, কিসে জনগণের ভালো হবে। আপনারা হয়তো ভাবছেন আমি কালকে ক্ষমতায় যাব, আমি যা যাবো তাই জনগণ চাবে, কিন্তু তাই যে জনগণ চায় না এটা তো নিশ্চয়ই 2024 আপনারা দেখেছেন। কিন্তু জনগণের যদি অমতে আপনারা কিছু করেন, জনপ্রত্যাশার বিপরীতে কিছু করেন, তার ফলাফলও কিন্তু খুব ভয়াবহ হয়। সেই বিষয়গুলো মাথায় রেখে পুরো জাতির কথা চিন্তা করেন, দলের কথা নিজের কথা চিন্তা না করে যদি আপনারা অগ্রসর হতে পারেন, আমরা মনে করি এই দেশটা সামনের দিকে অগ্রসর হতে পারবে। আমরা সবাইকে রিকোয়েস্ট করব, সংস্কার কমিশনকে বলবো, রাজনৈতিক দলগুলোকে বলবো, সরকারকে বলবো যে আপনারা একটা বেসিক পয়েন্টে একমত হন। খুঁটিনাটি বিষয়গুলো ওগুলো পরে সমাধান করা যাবে মানুষের চাহিদা অনুযায়ী। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আমরা এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রচেষ্টা, যে অগ্রসরমানতা, এর সাফল্য কামনা করি। আমরা আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফিজ।